সময় নষ্ট না করে ওদেরকে লাইভে নিয়ে আসি। তো রুবেল আর তাসিনকে লাইভে যদি নিয়ে আসতে পারো মিনাস তাহলে ভালো। আসসালামু আলাইকুম। তাসকিন, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? তাসকিন, আমি কিন্তু তাসকিনের কথা শুনতে পারতেছি না মিনাস। হ্যালো। হ্যাঁ তাসকিন, তোর কথা শুনতেছি এখন, ঠিক আছে। হ্যাঁ রুবেল, ভাই ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রুবেল, তুমি হেভি হ্যান্ডসাম লাগতেছো, ব্যাপার কি? আলাইকুম। সবসময় হ্যান্ডসাম ভাই। রুবেলের রঙ ফর্সা হয়ে গেছে, কি কিছু দিচ্ছিস নাকি? নাই যে ফাইনাল লাভলি দিচ্ছে আর কি। ফাইনাল লাভলি ইদানিং ইউজ করতেছি আর কি। এবারে ম্যান, আচ্ছা ঠিক আছে। এমনি কি অবস্থা, রুবেলের ফ্যামিলি কেমন আছে, বাচ্চা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভাই, বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, তো ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? বাচ্চা ভালো আছে মাশাআল্লাহ। তাসকিনের কি অবস্থা, ছেলে কেমন? হ্যাঁ, আল্লাহর মধ্যে সবাই ভালো আছে না? যাই হোক, তাসকিন আর রুবেল, আমি নর্মালি তোরা তো জানো যে আমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না, স্পেশালি তাসকিনের জানার কথা। অনেকেই অবাক হচ্ছে যে আমি এরকম লাইভ প্রোগ্রাম করতেছি, বাট এটার একটা মেইন কারণ যেটা আমি সবসময় সবাইকে বলি, যেটা হলো এই আমাদের যে কঠিন সময়টা যাচ্ছে, এই কঠিন সময়তে যদি এই 40 মিনিট 50 মিনিট যদি আমাদের এই গল্প শুনে মানুষজন যদি একটু এন্টারটেইন হয়, এটার মোটিভ, এটা ছাড়ার কোনো মোটিভই নেই। তো আমি আজকে চেষ্টা করবো যে তোদের সাথে আমার যে ইনসিডেন্ট গুলো হয়েছে ড্রেসিং রুমে, অথবা তাসকিন যদি মনে করো যে রুবেলের ব্যাপারে কিছু বলবি, অথবা রুবেল যদি মনে করো যে তাসকিনের ব্যাপারে কিছু বলবি, তো এটাই হলো, এখানেই আমরা এই ডিসকাশন করবো আর কি। তো নর্মালি আমি কি করি, আমি কিছু কোয়েশ্চেন লিখে রাখি, আমি ওই কোয়েশ্চেন গুলা তোদেরকে আমি বলবো, ওটা নিয়ে আমরা কথাবার্তা আর কি বলবো আর কি তোদের সাথে। এটা খুবই একটা ক্যাজুয়াল টক, যেরকম মনে করবি যে তুই আমার সাথে যেভাবে রুমের মধ্যে আড্ডা মারো সেভাবে করে আমরা কথা বলতেছি, এখানে নাথিং প্রফেশনাল, এখান থেকে আমাদের কোনো কিছু পাওয়ার নেই, যে যতটুকু মানুষজনকে এন্টারটেইন করতে পারে। তো যাই হোক, আমি রুবেলকে দিয়ে শুরু করতে চাই। রুবেলের ব্যাপারে আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি। রুবেল আমাকে হুমকি দিয়েছে যে ওকে যদি আমি কোনো বাজে প্রশ্ন করি তাহলে সে লাইফ থেকে চলে যাবে, নাকি রুবেল? না আসলে এরকম না, আসলে মানে ওটা হুমকি হিসাবে যাবে না জিনিসটা। আসলে আমি আপনাকে বলছি যতটা সংযুক্ত ভাবে কথা বলা যায় আর কি, উল্টা পাল্টা কথা আমরা একটু না বলি, আচ্ছা মানে এটা বলছে আমি কি, যাই হোক, না উল্টা পুল্টা কোশ্চেন করে না। আপনার সাথে লাইভ আসতে অনেক ভয় লাগছে, বিকজ আপনি একদম মানে আপনি কি ধরনের কোশ্চেন করে বসেন। না রুবেল, যে জিনিসগুলো ঘটছে আমাদের মধ্যে এটাই নিয়ে আমি তো কোয়েশ্চেন করবো। আর খালি আমি যে কোয়েশ্চেন করবো তা না রুবেল, তোরও যদি মনে হয় যে কোনো ফানি ইনসিডেন্ট আমি কাজ করছি, ওটা নিয়েও তোরা কোয়েশ্চেন করতে পারো। তো তাসকিন, আমি রুবেলকে দিয়ে শুরু করতেছি। তাসকিন, তাহলে আমি তোর কাছে আসবো, তুই শুন, আর তোর এর মধ্যে যদি কোনো কিছু অ্যাড করার থাকে তাসকিনের আমাদের জানিস। ওকে, ঠিক আছে। রুবেল, আমি তোর সাথে তো আমার অনেক বছরের সম্পর্ক, ঠিক না? হয়তো বা অনেক মানুষ এটা জানে না যে তুই যখন ফার্স্টে ঢাকায় আসোস তখন আমরা একটা ফ্ল্যাট শেয়ার করতাম, আমি আর তুই এক ফ্ল্যাটে থাকতাম। প্রায় আমার মনে হয় 3-4 বছর এক ফ্ল্যাটে ছিলাম, নাকি রুবেল? অলমোস্ট 3 বছর। তো আমি সবসময় বলতাম যে এই ফ্ল্যাটে যদি আমাকে টিভি ডিভিডি কোনো কিছু যদি না দেওয়া হয় আমার কোনো সমস্যা নাই, রুবেল এত এন্টারটেইন করে, আমাদের রুবেল থাকলেই হবে, রুবেলকে দিতে হবে। তো প্রথমে তোরে আমি একটা কথা জিজ্ঞেস করি রুবেল, যে 2015 ওয়ার্ল্ড কাপ তোর হয়তোবা খুব হার্টের খুবই ক্লোজ একটা টুর্নামেন্ট, আমরা যারা ওয়ার্ল্ড কাপ খেলছিলাম, তার আগে তোর সাথে কিছু ইনসিডেন্ট হয়েছিল যেটা তোর খুব পার্সোনাল, ওই লাইনে আমরা যাবোই না, বাট ওই ইনসিডেন্টের পর যে একদম লাস্ট মোমেন্টে টিমের সাথে ওয়ার্ল্ড কাপ খেলতে গেলি, আমি 12-13 বছর ধরে ক্রিকেট খেলতেছি রুবেল, আমি তোকে এতটুকু বলতে পারি যে ওই মাইন্ডসেট যদি আমার থাকতো
আহ, আমার তো আমার মনে হয় না যে আমি মানে খেলার অবস্থায় থাকতাম। মানে খেলার অবস্থা তো মাঠে নামা তো দূরের কথা, খেলার অবস্থায় থাকাটা খুব ডিফিকাল্ট হতো আমার জন্য। বাট আমি এটা জানতে চাই রুবেল, যে 2015 ওয়ার্ল্ড কাপে তুই যখন গেলি, এত কিছু হইলো তোর পার্সোনাল লাইফে, তারপর তোর কোন ধরনের মাইন্ডসেটটা ছিল যে তুই যাই মাশাআল্লাহ এত ভালো খেললি, মানে তখন তোর মধ্যে কি চলতেছে? আসলে আমরা আসলে আমি সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক ইন্টারভিউ দিয়েছি আসলে, যেহেতু আপনি আজকে আপনার সাথে লাইভ এসেছে আসলে হয়তো বা জিনিসটা একটু শেয়ার করি। না, আসলে আমি জানি আমার 2015 একটা আমার লাইফে একটা অনেক বড় একটা ট্রাজেডি গেছে আসলে, বলতে পারেন তো। আসলে ওই সময় আমি অনেক চিন্তিত ছিলাম, বিকজ আপনার আমি ওয়ার্ল্ড কাপ, স্বপ্নের ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবো কিনা, কারণ আমার লাস্ট যে পারফরমেন্স ছিল আমি আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং আমার খুব ভালো খেলতেছিলাম আর কি। কিন্তু আমার হয়তো লাইফটা আমার অনেকটা চেঞ্জ করে দিয়েছে আসলে। আমার প্রবলেম ছিল হয়তো বা, তো আসলে আমার একটা ভুল ছিল। তো আমি তো আসলে আমি অনেক চিন্তিত ছিলাম ওই সময়টা যে আমি ওয়ার্ল্ড কাপে যাবো কিনা বা এরকম। হয়তো বা আল্লাহর অশেষ রহমতে আমি ওয়ার্ল্ড কাপটা আমি অংশগ্রহণ করতে পেরেছি। তো আসলে আমি সবসময় চেয়েছি, আমি যখন ওয়ার্ল্ড কাপে যাই, তখন আমি সবসময় চাইতাম আর কি যে আমি ওয়ার্ল্ড কাপে আমি কিছু একটা করতে চাই। এই ওয়ার্ল্ড কাপে আমি কিছু একটা করতে চাই। আমি যখন প্রত্যেকটা ম্যাচ খেলতাম তখন আমি ওরকম চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামতাম যে এই ম্যাচ আমার আমার খুব চোখে লাগার মতো একটা পারফরমেন্স করতে হবে, খুব চোখে যেটা মানুষ সবসময় মনে রাখবে। তো তারপর তো সামনে চলে আসলো আসলে অ্যাডিলেড। তো অ্যাডিলেটে আসলে ওই পারফরমেন্সটা আসলে আমার কাছে খুব স্মরণীয় আমার লাইফের জন্য। তো আমি চেষ্টা করেছি ওইখানে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে ওই ম্যাচটাকে ভালো খেলার জন্য আর কি। তো আসলে আমার ভিতরে একটা অন্যরকম একটা জেদ কাজ করছিল আর কি, যেটা অন্যরকম একটা জেদ কাজ করে, একটা শক্তি কাজ করছিল যে যে না, আমাকে পারফর্ম করতে হবে। যে বিশেষ করে আমি যখন সামনে প্রথমের দিকে যখন বোলিং করতেছিলাম, তখন যখন উইকেট পাচ্ছিলাম, তখন আমার ভিতরে না, আমার আজকের ডে আমি এই ম্যাচে আমার কিছু একটা করতেই হবে। তো আর যখন ওই সিচুয়েশনটা যখন আসলো আমার যখন ওই ম্যাচে, আসলে আমার একটা জিনিস আর না বললেই নয়, যেটা আমাকে যখন ক্যাপ্টেন আমাকে বলটা দিয়েছে, তখন আমি একটা জিনিস আর বলতে হবে যে সাকিবের একটা কথা আমার কাছে খুবই শক্তিদায়ক আমার কাছে মনে হয়েছে, যে যে রুবেল, সারা বিশ্বের মানুষ তো তোর দিক তাকিয়ে আছে, প্লাস বাংলাদেশের মানুষ, তুই দেশের জন্য হলো কিছু কর না, তোর নিজের জন্য হলো কিছু একটা কর। তো আমার কাছে এই জিনিসটা আমার কাছে আমার কাছে তখন এই জিনিসটা অনেক স্পিড মনে হয়েছে আমার আমার নিজের কাছে। আর তাছাড়া আমার নিজের কাছে অন্যরকম একটা স্পিড কাজ করছিল আমার শরীরের ভিতরে। তো অবশ্যই আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে অবশ্যই আমি সাকসেস হয়েছি, এবং আল্লাহর কাছে আমি তো রুবেল, মানে আমি মাঝে মাঝে যখন চিন্তা করি যে ধর আল্লাহ আল্লাহ তোরা অনেক ইজ্জত দিছে 2015 ওয়ার্ল্ড কাপে, বাট চিন্তা করতে পারোস কোনোদিন যে ধর যদি আল্লাহ মাফ করুক, খেলাটা যদি একটু উল্টা ফুল্টা হইতো, অথবা তোর পারফরমেন্স যদি একটু উপরে নিচে হইতো, তাহলে তোর সাথে মানে তুই তো এমনি পার্সোনাল লাইফ নিয়ে অনেক কষ্ট হয়েছিলি, কত কিছু না হইতে পারতো। বাট আমরা সবসময় একটা কথা বলি রুবেল, আল্লাহ সবকিছু সবার জন্য ঠিক সময় দিয়ে দেয়। তো তোর 2015 ঘটনাটা দেখলে আমার সবসময় এই জিনিসটা মনে আসে যে মানে আল্লাহ তোর জন্য এই জিনিসটা লিখে রাখছিল। তো মাশাআল্লাহ, মানে ওই যে স্পেলটা তুই ইংল্যান্ডের সাথে করলি, স্পেশালি যে লাস্টের দুইটা উইকেট, ওটা নিয়ে তোর সাথে আমি এই অনুষ্ঠানে আবার কোয়েশ্চেন করবো, কারণ ওখানে আমারও কিছু স্মৃতি আছে যেটা আমি তোর সাথে পরে শেয়ার করবো। বাট আর একটা জিনিস তামিম ভাই, একটা জিনিস, যেহেতু আপনি এই কথাটা আমাদের যে কোশ্চেনটা করলেন, সেহেতু আসলে এর পিছনে কিছু মানুষ আছে, যে মানুষগুলোকে আমি যদি একটু, হয়তো আমি তার আগে আমি অনেকভাবে তাদেরকে আমি মিডিয়াতে আমি বলেছি, হয়তো বা কথাগুলো হয়তো ওইরকম ভাবে প্রচার হয়নি। তো যেহেতু আমি লাইভে আসছি, যেহেতু আপনার লাইভটা অনেক মানুষ দেখে আমি জানি, সেহেতু আমি কথা বলার কারণে আমি ওয়ার্ল্ড কাপে আমি মানে খেলতে পারছি। সে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পাপন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাকে যদি সুযোগটা না দিতেন, তাহলে হয়তো বা আমি ওয়ার্ল্ড কাপে আমি খেলতে পারতাম না। তার পাপন ভাই আমাকে অনেকভাবে সাহায্য করেছে, পাপন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ডে আরেকজন মানুষকে আমি ধন্যবাদ জানাই, শেখ সোহেল ভাই। তাকে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সেও আমাকে খুব সাপোর্ট দিয়েছে। আর বিশেষ করে বাগেরহাটের মানুষকে আমি ধন্যবাদ জানাই। আমারে ধন্যবাদ জানাবে, আমি তো তোকে সাপোর্ট দিছি। অবশ্যই। আর একটা জিনিস যে মানুষটার কথা আসলে না বললেই নয়, আসলে যে মানুষটার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সে মানুষটা হচ্ছে আর কেউ না, সেই মানুষটা হচ্ছে আপনার চাচা আকরাম ভাই।
আকরাম ভাই আসলে তাকে ধন্যবাদ জানানো কিছু নেই, তার কাছে আমি আমার পরিবার সবাই আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আসলে তিনি আমাকে মেন্টালি বলেন, সবভাবে তিনি আমাকে সাপোর্ট করেছেন। আসলে সে মানুষটা আমার আত্মীয়, আমার রক্তের কেউ না অবশ্য, কিন্তু তিনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন ওই সময়টা, আসলে এটা আমি সারা জীবন আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি দোয়া করি, আমার পরিবার সবসময় দোয়া করে তাকে, তার পরিবার যেন সবসময় সুস্থ। ঠিক আছে রুবেল, আমি 2015 ওয়ার্ল্ড কাপ নিয়ে তোর কাছে আবারও আসবো, কারণ এখানে আমি যেটা বললাম যে আমার কিছু স্মৃতি আছে। আমি তাসকিনের কাছে একটা প্রশ্ন করি। আহ, আহ, ভাইয়া তো তাসকিন, তোরে আমি যখন ফার্স্ট দেখলাম, তোকে আমি ফার্স্ট দেখছিলাম হলো যখন অবশ্যই তুই আমাদের এখানে নেট বোলিং করতে আসতি। অনেকে এটা হয়তো বা জানতো না, তুই নেট বোলার হিসাবে আমাদের এখানে আসতি, আমাদেরকে বোলিং করতি। তারপর হঠাৎ করে আমার মনে আছে যখন আমি তোরে নেটে খেলতাম, তোর পেস খুব একটা বেশি ছিল না, কিন্তু আমার কাছে মনে হতো যে হয়তো 125-26 এরকম টাইপের একটা পেস ছিল। তারপর হঠাৎ করে তোরা আমি দেখলাম হলো বিপিএল এর একটা ম্যাচে, যেখানে তুই দিলশানরে বোল্ড করলি। আমার মনে হয় 2-3 কয় উইকেট পেয়েছিলি ওই ম্যাচে? আর ওই দিন 3টা, তার আগের দিন সেমিফাইনালে 4টা, সুযোগ মিস হ্যাঁ, করছিল। আমি ওখানে দেখে আমি আসলে খুব অবাক হইলাম যে তোর হঠাৎ করে এত পেস বেড়ে গেল কেমনে। কেন তোরে আমি হয়তো বা 2 মাস আগেই নেটে খেলছি, নেটে তেমন আমার কাছে কোনো কিছু ফিল হয়নি। বাট একটা জিনিস দেখে ভালো লাগলো যে অ্যাটলিস্ট দেয়ার সামওয়ান কামিং হু ইজ টল, হু ক্যান বল ফাস্ট। তো আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগলো। তুই যদি আমার একটু শেয়ার করতি যে তোর বিপিএল জার্নিটা কিভাবে হলো, বিকজ আমি যতটুকু জানি তাসকিন যে তোর মানে তোর তেমন কোনো হিস্ট্রি ছিল না, বাট হঠাৎ করে এত বড় স্টেজে তুই কেমনে খেললি, এটা আমার জানার ইচ্ছা। না আসলে আমার আমি একদম স্টার্টিং থেকে যদি বলি, আমি আবহাওয়া নির্বাচন ডিসকভারি ক্রিকেট একাডেমিতে ফার্স্ট যখন ভর্তি হই, তারপরে হচ্ছে সাধু স্যারের আমরা মেট্রোতে, ওইখান থেকে হচ্ছে আন্ডার 15 ন্যাশনাল টিমে যখন সিলেক্ট হইলাম, তখন আল্লাহ নসিব করুন রতন স্যার আমাকে সিলেক্ট করছিল ফার্স্ট। তো তারপরে হচ্ছে ওইখানে জুয়েল স্যার ছিল, মুর্তুজা স্যার ছিল, সাইফুল স্যার ছিল, সবাই ছিল, মাহবুব আলী জাকির স্যার ছিল। সে আমাদের বোলিং করছিল। তো সে আমার দেখে বললো যে তুমি, তোমার মধ্যে একটা ভালো পটেনশিয়াল আছে, তুমি রিস্কটা দিয়ে সবসময় হিট করবা। আর সাধু স্যার যে আমার সর্বপ্রথম সেও সবসময় একটা বলতো যে তোমার কাজ হবে খালি যায় জোরে বলটা ঠিক। তো এইভাবে আমি প্র্যাকটিস করতাম। তো আন্ডার 15 যখন খেলতাম ভাই, তখনই হচ্ছে আমি ইমরান স্যার আমাকে বলছিল যে তুমি ন্যাশনাল টিমে নেটে বল করতে আসবে আমাদের। আমি যেতাম। তারপরে পেস বোলিং ফাউন্ডেশন ক্যাম্প যখন শুরু হইলো, 3 মাসের ক্যাম্প, তখন দেখা গেছে ওইখান থেকে একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আমি 15 খেলে পেস বোলিং ক্যাম্পে গেলাম। তো আন্ডার 17 এর কোচ ছিল বাবু স্যার। সে তখন আমি আন্ডার 15 বাংলাদেশ টিমে খেললাম। খেলার পরে বাবু স্যার, আমি যখন 17 বাবু স্যার আন্ডারে খেলি, তো বাবু স্যার এবং সুজন স্যার বললো যে আমাকে ওল্ড ইউএসএ প্রিমিয়ার লিগ খেলার। ঠিক আছে, তখন আমি 17 খেলছি। তো তখন ইমরান স্যার তো আমাদের পেস বোলিং এর হেড কোচ ছিলেন, এবং জাকির স্যারও ছিল। তখন স্যার আমি জিজ্ঞেস করলাম, স্যার এরকম প্রিমিয়ার লিগে খেলার একটা অফার দিয়েছে সুজন স্যার আর বাবু স্যার, আমি কি করবো? তখন বললো যে দেখো, তুমি খুবই ইয়াং, আর প্রিমিয়ার লিগ অনেক বড় একটা স্টেজ, এখানে তুমি নার্ভাস হইতে পারো, ভুল হইতে পারে। তো তুমি মনে হয় ফার্স্ট ডিভিশন একটা বছর খেলতে পারো। পরে আমি বললাম যে স্যার আমার বিশ্বাস, আমি মনে হয় পারবো স্যার। পরে স্যার সামহাও রাজি হইলো এবং আমাকে ওল্ড ইউএসএ নিল। তা আমি, আমার মাইন্ডসেট যে এত বড় জায়গায় আমাকে 17 খেলে নিয়েছে, তো আমি হয়তো টিমের সাথে থাকবো, থাকার পরে জাস্ট সুযোগ পাইলে লাস্টের দিকে ভালো করবো। বাবুল স্যার প্রথম ম্যাচে খেলাই দিতে আমাকে। তো আমি যখন খেললাম, তো ওই পেস বোলিং ফাউন্ডেশন আর প্রিমিয়ার লিগে 11টা ম্যাচ ফার্স্ট রাউন্ড খেলে আমি চলে যাই এসএসসি পরীক্ষার জন্য, সুপার লিগটা খেলা হয়নি। তো ওই সময়টা আমার আসলে কনফিডেন্স প্লাস স্ট্রেংথ এবং পেস বোলিং ফাউন্ডেশন, তারপর জাকির স্যার আমাকে আলাদা ড্রিল করাই, তো এই সব মিলে পেসের ইনক্রিজটা হয়েছে। তারপরে হচ্ছে আমি আন্ডার 17 খেলার পরে, প্রিমিয়ার লিগ খেলার পর যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, তার আগ ঠিক 3 মাস আগে এশিয়া কাপ হয়। তো আমার পায়ের টেন্ডনে একটা ইনজুরি প্রবলেম। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, ওইটা আমার জীবনের প্রথম ট্যুর হবে, আন্ডার 19 এশিয়া কাপ। তো আমার পায়ে টেন্ডন ইনজুরির কারণে বাইজিৎ ভাই আমাদের যে টিম, সে বললো যে তুমি এশিয়া কাপ খেলবা। তো আমি বললাম কেন, আমি তো পারতেছি।
পারবো আমি খেলতে। তখন বললো তুমি যদি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে চাও এবং আন্ডার 19 বাংলাদেশ টিমের তোমাকে প্রয়োজন, তো তুমি এশিয়া কাপ খেলবো না। তখন আমি 3 মাস রিহ্যাব করলাম। তো যেদিন টিম যায় ওই দিন আমি আমার বাবাকে জড়া করে আমি অনেক কাঁদছিলাম, আমার মনে আছে। পরে আমি 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যে অস্ট্রেলিয়াতে বেশ ভালো করলাম, 6 ম্যাচে 12 উইকেট পাইলাম। আসার পরে চিটাগাং কিংসে আমাকে নিল, রুবেল ভাই ওই টিমে ছিল, আমি ছিলাম। তারপর সব বড় বড় ফাস্ট বোলার তখন, রুবেল হোসেন, শন্টে, তারপর জ্যাকব এটা কি এবং তাসকিন, এটা কি ওই ওই টুর্নামেন্টটা যেখানে রুবেল তাসকিন বলছিল আমি মাশরাফি হব, ওইটা? হ্যাঁ 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 আমি মাশরাফি হব, আমি মাশরাফি। আচ্ছা, তারপর? পরে আমি তো সুজন স্যার আমাকে ওই টিমটাই নিল। তো নেওয়ার পরে এখন আমার জেসন রয়, ব্রেন্ডন টেইলর সব বড় বড় স্টার, রুবেল ভাই রেগুলার খেলে, শন্টে খেলে, কেভন কুপার খেলে, জ্যাকব ওরম খেলে। আমার তো এখানে চান্সই নেই খেলার। পরে 10টা ম্যাচ আমরা প্রথম 5টা ম্যাচই হারছি, পরে 6টা ম্যাচ টানা সেমিফাইনাল কনফার্ম হয়েছে। 11 নম্বর ম্যাচটা যেটা জিতলেও প্রবলেম নাই, হারলেও প্রবলেম নাই, সুজন স্যার আমাকে বললো তুমি খেলবা। বাবুল স্যার ছিল, সে বললো যে নিজের ছেলেটা উজাড় করে দিই। তো ওই ম্যাচটা আমি মোটামুটি পারফরমেন্স করছি, 4 ওভারে 30 রান দিয়ে একটা পেলাম। And তার একদিন পরে সেমিফাইনাল খেলা। আমি তো এক্সপেক্ট করছি আমি খেলবো না, যেহেতু সেমিফাইনাল খেলা। তো বিকালে যখন আমরা যাবো, এটা নাইট ম্যাচ ছিল, বিকালবেলা টিম মিটিং এ সুজন স্যার বললো তাসকিন তুমি খেলবা, কারণ জ্যাকব আমার মনে হয় একটু ইনজুরির প্রবলেম। তো আমি ওই দিন আমি ধরে নিচ্ছি আমি খেলবো না। লাস্ট মোমেন্টে যখন শুনলাম আমি খেলবো, তখন তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, নার্ভাস আমি, আল্লাহ কি হবে সেমিফাইনাল গেল। পরে আমি যখন মাঠে ঢুকলাম, ঢুকার পর আমার খুব নার্ভাস লাগতেছিল। তো চার্লস কভেন্ট্রি আর অমিত ভাই ওপেন করছে। তো আমি তাড়াতাড়ি বল, এত সময় লাগে বেটা? আজকে 2 ঘন্টা লেগে যাবে, তাড়াতাড়ি বল। পয়েন্টের উপর দিয়ে মারতে 6, দ্বিতীয় বল হয় 4, আমার থার্ড বল 6। আমি ভাবছি শেষ, আমি আমার ক্যারিয়ারে এনেছি 3 বলে 14 রান দিয়ে। পরে আমি আবার হচ্ছে যখনই করলাম যে রান আপ মার্কে যাচ্ছে, আমি ভাবতেছি যে 3 বল 14 খেয়েই যাওয়ার তো খেয়ে, এবার যা আছে কপালে দেখা যাক কি হয়। পরের বলই বল হইলো। তো ওই ম্যাচে আমি $500 জরিমানা হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ যেটা হবে সেটা ফাইন চলে গেছিল। আমি তোরে বললাম, আমি তো এটা শুনে ভালো লাগলো যে তুই কিভাবে করে আসলি। বাট রুবেল তাসকিন, আমরা খুব ডিটেলসে যাব না, আমরা যতটুকু শর্ট আনসার দিতে পারি, বিকজ টাইম একটা লিমিটেড আছে। আমি তাসকিনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই যে তাসকিনকে আমি অনেক আগে থেকে চিনি। ঠিক যতটা আপনি ওকে ম্যাচিওর মনে করতেছেন তা কিন্তু না, ও অসম্ভব একজন চালাক ব্যক্তি। ঠিক আছে, সে হলো, সে যে কি যে দুষ্টামি করে, এটা যদি আপনারা জানতে পারতেন, তাহলে আমি যদি আজকে বলতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। তাহলে আমি একটাই উদাহরণ দিই, সে কত শিয়ানা, আমরা যেটা শিয়ানা বলি। তো তাসকিন ধরেন বয়সে তো আমার অনেক ছোট, আপনার তো সবাই দুষ্টামি করে, আমরা সবাই দুষ্টামি, আমি আপনি সবাই এক না এক সময় দুষ্টামি করছি। তো তাসকিন এরকম অনেক দুষ্টামি করে। তো আমি একদিন চিন্তা করলাম, আমরা খুলনায় ছিলাম, T20 ওয়ার্ল্ড কাপের আমাদের একটা ক্যাম্প চলতেছিল। এত ভদ্র সাজস কেন তাসকিন, আমার দিকে দেখ, হ্যাঁ ঠিক এভাবে দেখ, হ্যাঁ ঠিক আছে। তো আমি তখন তাসকিনকে রুমে ডেকে বললাম, চিন্তা করলাম যে ছেলেটার একটু বলি, কারণ ওই ছেলেটা মানে বাংলাদেশে বড় কিছু একটা হইতে পারে। তো আমি তাসকিনকে এমনি ওর সাথে আড্ডা মারতে আমি পছন্দ করি। আমি তাসকিনকে একদিন ডেকে রুমে ডেকে অনেক কিছু বুঝেছি যে তাসকিন তুই এভাবে করিস না, এটা এভাবে চল, এভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তাসকিনও খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনলো, শুনে আমাকে বললো যে ভাইয়া এভাবে করে তো আমাকে কেউ কখনো বুঝায়নি, আমাকে যদি এভাবে করে যদি বুঝাইতো তাহলে আমি জীবনেও কোনো খারাপ কাজ করতাম না, আমি সবসময় এভাবে চলতাম। তো তাসকিন যখন আমার রুম থেকে এটা বলে চলে গেল, আমার কাছে খুব প্রাউড মনে হলো নিজের কাছে, যে না আজকে একটা ভালো কাজ করলাম, একটা ছেলেকে বুঝাইলাম, নিশ্চয়ই আমার কথা কিছু হলেও কাজে দিবে। তো তারপরে 2-3 দিন পর দেখি তাসকিন একই কাজ করে, একই দুষ্টামি করতেছে। এরকম করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আরেকজনকে দেখলাম, যে আরেকজন আমাদের সিনিয়র কেউ তাসকিনকে ডেকে বললো যে তাসকিন আমার কথা শুনতেছ তো? হ্যাঁ ভাই।
তাসকিনকে ডেকে দেখি একইভাবে আমার মতো বুঝাচ্ছে যে তাসকিন এইসব করা যাবে না, এরকম করে যেতে হবে, এরকম যেতে হবে। তো তাসকিন দেখি সেম কথা আবার ওনারা বললো যে ভাইয়া এভাবে করে তো আমাকে কেউ বুঝেনি, আমাকে যদি এভাবে করে বুঝাইতো তাহলে আমি আর করতাম না। আমি ওই দিন বুঝতে পারছি যে তাসকিন আসলে কত শিয়ানা, মানে এই যে কত শিয়ানা, এরা আমাদেরকে 2-3 বার বিক্রি করে দিতে পারবে, আমরা বুঝবো না। তো তুই তুই এই ডায়লগ গুলো মানুষজনকে দেশ কেন, আমাকে যে ডায়লগ দিছ সেম আবার আরেকজনকে দিলি। না না ভাই, আসলে জিনিসটা এমন না। আসলে আপনি যে খেলা রিলেটেড জিনিসটা করে বুঝাইছিলেন, আমি তো তখন আসলে বুঝি না। আমি ইন্টারন্যাশনাল ফ্লেভার আপনার যে এক্সপিরিয়েন্স ওটা তো আমার ছিলই না একদম, তাই না? আরেকজন যখন বুঝেছে তখন কেন এই কথা কইলি যে ভাই এভাবে করে কেউ বুঝায় বুঝালে তো আমি করতাম। দুইজন দুই ভাবে বুঝাইছিল, ঠিক আছে? তাই না? তুই যে কি শিয়ানা, তোরে যদি আমি মানুষকে যদি বলতে পারতাম যদি কি চিজ। যাই হোক রুবেল, তোর ছেলেটা না মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ ভাই আচ্ছা ভেরি গুড ভেরি গুড। তো রুবেল, তোরে একটা জিনিস জিজ্ঞেস করি রুবেল, তাসকিনের হয়তো আমার মনে থাকতে পারে, রুবেলের ওই এটা কি আয়ারল্যান্ডে হয়েছিল রুবেল? তাসকিন ওই যে সুইমিং করতে যে রুবেলের দাঁতটা, ওই যে আগের দিন প্র্যাকটিসে বল লাগলো যে দাঁতে, বল লাগে দাঁত রুবেলের ওয়েস্ট ইন্ডিজে। আচ্ছা এই কাহিনীটা একটু যদি বলস তুই আমার, তাহলে একটু আমরা শুনলে ভালো লাগতো। না করছো তুমি, এটা হচ্ছে ইংল্যান্ড। রুবেল তুই না, তাসকিন থেকে শুনতেছি। এটা হচ্ছে আপনার এটা ইংল্যান্ড এই টিম আছে। আপনারা এটা কাহিনী শুনছেন, বাট এটা রিয়েলটা আপনারা জানেন না? রিয়েলটাই আমি জানি। তাসকিন বলতো কি কাহিনীটা কি? এটা রিয়েলটা এরকম, আমার যতটুকু দেখা এবং যে আমরা একদিন সুইমিং পুলে সবাই সাইক্লিং করতেছিলাম, মানে ম্যাচের পরে বা প্র্যাকটিসের পরে আমরা আমাদের বেসিক্যালি সুইমিং সেশন থাকে স্কেটিং এ। তো রুবেল ভাই সাইক্লিং করতেছে, তো রুবেল ভাই হঠাৎ করে এন্ডে নাচতেছে, তো দাঁত খিলে পড়ে গেছে। পানির মধ্যে খুঁজে পাইতেছে দাঁত, ঠিক আছে? পরে ওই দাঁতটা মিথুন ভাই না নাসির ভাই কেটে নিয়ে পায় লুকায় রাখছে। লুকায় রাখার পরে ম্যানেজারে বলতেছে আমি কালকে ম্যাচ খেলবো না। কেন? আপনি বললেন ফোকলা দেখা যাবে। তাসকিন শোনো, এটা তুমি বানায় না, বুঝছো? তুমি এখানে বানানো নাই বলো না, ঠিক আছে? তাসকিন যেটা সত্যি ওটা বল, বানায় বানায় কোনো কথা বলিস না ভাই। সত্যি যে ভাই, পরে উনি আপিল করে না, দাঁত কিচের মাঠ থেকে পড়ে গেছে, আপিল আর করে না সত্যি ওটা। যাক রুবেল, তোর ব্যাপারে আমার একটা জিনিস বলার আছে। আসলে এই জিনিসটা আমি আসলে কোনোদিন বলি নাই, অথবা আমাদের এরকম সুযোগ হয় নাই বলার। নিদাস ট্রফি নিয়ে রুবেল, যে ধর নিদাস ট্রফিতে যখন আমরা ফাইনালের কথা চিন্তা করি, সবাই অথবা তোকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে যে তুই লাস্ট ওভারে 20-22 রান দিছে, ওই কারণে আমরা ম্যাচটা হারছি, অনেক কিছু এটা নিয়ে বলা হয়েছে। বাট সবাই একটা জিনিস খেয়াল করে না যে ওই দিন যদি তুই প্রথম 3 ওভারে যদি 15 রান না দিতি, বোলিং করতেছিলি তুই রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের এগেইনস্টে, ওই দিন যদি তুই 3 ওভারে 15 রান না দিতি, তাহলে ওই খেলাটা এত দূর আসারই কথা ছিল না। তো তুই অনেক সময় আমি দেখি আমাদের স্পেশালি আমাদের পেস বোলার গুলা অনেক ভালো ভালো কাজ করে রুবেল, যেগুলোর ক্রেডিট ওরা কোনো সময় পায় না। তো এইসবের জন্য আমার সত্যি কথা, আমি সবসময় তোদেরকে বলি, এটা জাস্ট লাইভে আসে দেখে বলতেছি না, তাসকিন প্রমাণ আসো অথবা রুবেল নিজেও প্রমাণ আসো, যে আমি সবসময় বলি যে তোদের কন্ট্রিবিউশন আসলে অনেক বেশি বাংলাদেশ ক্রিকেটে, যেটা আমরা তোরা একটু আনলাকি যে এই জিনিসগুলো অনেক সময় হাইলাইটেড হয় না। তো এই নিদাস ট্রফিতে রুবেল যে হ্যাঁ ঠিক আছে একটা ওভার তোর খারাপ গেছে, বাট ওই 3টা ওভার কিন্তু মানুষ ভুলে গেল যে 3 ওভারের কারণে কিন্তু আজ লাস্টে দিকে ওই ম্যাচটা আমরা নিয়ে যেতে পারছিলাম। সো আমি আজকে সবার সামনে বলতে চাই যে মানে উই আর ভেরি প্রাউড অফ ইউ, তুই এতদিন যা খেলতেছো যা করছোস, আশা করি যে তুই আরো করবি। এরকম অনেক কাহিনী আছে রুবেল, আমি আসলে বলতে বলতে শেষ হয়ে যাবে, এরকম অনেক ম্যাচ আছে যেখানে তোর কন্ট্রিবিউশন অনেক আছে। তাসকিনের একটা কথা বলি, যেটা আমি সবসময় একটা কথা বলি, রুবেল আমার সাথে হয়তো একমত হবি, যখন আমরা ইন্ডিয়ার সাথে যে সিরিজটা খেললাম, যে সিরিজে আমরা মুস্তাফিজকে পাইলাম, মুস্তাফিজ 5 উইকেট 6 উইকেট পাইলো। মুস্তাফিজ মানে যেখানে মানে মুস্তাফিজ ধর সুপারস্টার হয়ে গেল সিরিজ থেকে। বাট যদি তোদের প্রথম ম্যাচ আমি যদি মনে করি, আমরা 300 সামথিং করছিলাম, আর ওদের একটা খুবই দারুণ একটা স্টার্ট হয়েছিল, বাট ইট ওয়াজ তাসকিন যে প্রথমে একটা 2টা উইকেট নিয়েছিল, তো শিখর ধাওয়ান আর বিরাট কোহলি।
ওখান থেকে কিন্তু ওই ব্রেক থ্রু হওয়ার কারণেই কিন্তু আবার মুস্তাফিজ এসে ওর বোলিং করলো, 5 উইকেট পাইলো। বাট মানুষজন আমরা সবাই একটা জিনিস ভুলে যাই কি, যে ওই আমরা সবসময় 5 উইকেট অথবা 180 রান দেখি, বাট ওই যে ছোট ছোট কন্ট্রিবিউশন যাদের থাকে ওদের জিনিসগুলো আমরা কোনো সময় অ্যাপ্রিসিয়েট হয়তোবা খুব বেশি একটা করি না। তো বাট আমি তাসকিন, এটা আমি তোকে আগেও বলছি, আমি আমাদের অনেক টিম মিটিং এ কথা বলছি যে তোর কন্ট্রিবিউশন কিন্তু অনেক জায়গায় অনেক কিছু আছে। তো ওয়েল ডান অন, আমি তোরে আবার ওয়েল ডান বলতে চাই যে তুই ওই ম্যাচটা ওয়াজ এক্সেপশনাল, তুই মানে দারুণ বল করছিলি। আর আমার কাছে মনে হয় যে তোর কারণেই কিন্তু ওই ম্যাচটা আমরা জিততে পারছি। তো এরকম তোদের সত্যি কথা বলতে এরকম চিন্তা করলে তোদের অনেক কিছু আছে। রুবেলের আরেকটা জিনিস আমার মনে আসে, আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, এই যে রিসেন্টলি যখন আমরা সিরিজ জিতলাম ওই যে সেন্ট কিটসে, মনে আছে রুবেল? হ্যাঁ, ওখানে তুই যে সেকেন্ড লাস্ট ওভারটা বল করলি, সেকেন্ড লাস্ট ওভারে তুই আমার মনে হয় 6 রান না 7 রান দিলি, ঠিক না? হ্যাঁ, মানে ওই স্পেলটা যে কতটা ইম্পর্টেন্ট ছিল ওই ওভারটা, আমি বিশ্বাস করি ওই ওভারটার কারণে কিন্তু আমরা ম্যাচটা জিতছি, ওই সিরিজটা জিততে পারছি। বিকজ ওই সময় তুই যদি 15 রানও দিয়ে দিতি ওই ম্যাচে, তখন কিন্তু মুস্তাফিজের জন্য ডিফিকাল্ট হয়ে যেত, বিকজ মুস্তাফিজরে কিন্তু ওরা ভালো খেলতেছিল, আর মাঠটাও খুব ছোট ছিল, বল ব্যাটে লাগলে 6-4 হয়ে যাচ্ছিল। তো এইসব তোদের কিন্তু অনেক ধরনের অনেক কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ ক্রিকেটে, যেটা আসলে অনেকে তুলে ধরে না। আমার কাছে মনে হয় যে তোরা অনেক অ্যাপ্রিসিয়েশন তোদের পাওয়া উচিত, যেটা তোরা পাস না। আর 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 এখনো তোদের অনেক কিছু খেলার আছে, অনেক কিছু বাংলাদেশ টিমকে দেওয়ার আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। রুবেলের একটা প্রশ্ন করতে চাই, রুবেল তোর সাথে বিরাট কোহলি, আচ্ছা আমি তামিম ভাইকে একটা কোশ্চেন করতে চাই যে তামিম ভাই, আপনি 2015 এর ওয়ার্ল্ড কাপে আমরা যে, আপনার মনে আছে কিনা অবশ্যই থাকবে, কারণ আমরা নিউজিল্যান্ডের মাটিতে আমরা স্কটল্যান্ডের সাথে, আপনার মনে আছে আমরা যে কোয়ার্টার ফাইনাল খেলছি আপনার ইংল্যান্ডের সাথে, আমরা যদি স্কটল্যান্ডের সাথে ওই ম্যাচটা আপনার একটা 95 হ্যাঁ, ওরা 300 রানের একটা ইনিংস ওরা করছে আর কি, 300 এরকম। তো ওই ম্যাচটা যদি আপনার ওই রানটা যদি না হইতো বা ওই ম্যাচটা যদি আমরা না জিততাম, তাহলে আমরা কিন্তু 2012 কোয়ার্টার ফাইনাল কিন্তু আমরা খেলতে পারতাম না। কারণ ওই ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, কারণ স্কটল্যান্ডের সাথে আনফরচুনেটলি আমরা যদি হেরে যেতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু আর কোয়ার্টার ফাইনাল, আমরা ইংল্যান্ডের সাথে জিতার পরেও কিন্তু আমরা উঠতে পারতাম না কিন্তু। তো আমার কাছে মনে হয় ওই ইনিংসটা আমাদের টিমের জন্য ভেরি ইম্পর্টেন্ট ছিল। আর থ্যাংক ইউ, আপনি এত সুন্দর একটা ধন্যবাদ। রুবেল, যাই হোক আমার কথা বাদ দে, সত্যি খুব ভালো কথা বাদ দে। তুই তোর একটা জিনিস বলেছিস রুবেল, তোর সাথে আমি সবসময় দেখি যে বিরাট কোহলির একটা কিছু না কিছু লেগে থাকে, অনেকদিন ধরে দেখতেছি তোরে, যেমন তুই ওরে চোকাচুকি করস, আউট করলে আবার লাফালাফিও করস, কি করস, এটা কাহিনীটা তুই যদি একটু হিস্ট্রিটা যদি একটু বলতি। না, আসলে ও বিরাট কোহলির সাথে ও কিন্তু আমরা একসাথে আন্ডার-19 খেলছি, তো আমরা আন্ডার-19 থেকে ওর সাথে আমার একটু মানে দ্বন্দ্ব লেগে আছে আমার একটা জিনিস আর কি। মানে বিশেষ করে ও আন্ডার-19 অনেক বেশি স্লেজিং করতো, হয়তো বা ন্যাশনাল টিম একটু কমছে, বাট আন্ডার-19 প্রচুর পরিমাণে স্লেজিং করতো। তো এরকম একটা ম্যাচ সাউথ আফ্রিকা ছিল, একটা টুর্নামেন্ট ছিল ট্রাই নেশন, তো ওরকম প্রচন্ড পরিমাণে স্লেজিং করতেছিল, যে নামতেছিল আমাদের ব্যাটসম্যান তারই গালিগালাজ করতেছিল, এটা আমরা সবাই জানি আর কি। তো যাই হোক, তো আমরা তো ওইখানে ওর সাথে আমার একটা খুব খারাপ একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে এরকম ভাবে আমি ওকে আউট করার পরে দেন আমি ওকে একটা গালিগালাজ করছিলাম, দেন ও আমাকে মানে ব্যাটটা এরকম উল্টা করে ধরে আমার দিকে এরকম ধরছিল আর কি, আমাকে একটা গালি দিচ্ছিল। তখন আমি ওর দিকে যাচ্ছিলাম, এটা আন্ডার-19 এর কথা আর কি, আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে আসতেছিল। তো সাডেনলি আপনার আম্পায়ার এসে জিনিসটা হ্যান্ডেল করে, দেন জিনিসটাকে করে নেয় আর কি। তো ওই থেকেই আসলে ওর সাথে আমার একটা দ্বন্দ্ব আর কি শুরু হয় আর কি। দেন তারপর থেকে ন্যাশনাল টিমে তো আপনি দেখছেন হয়তো বা ওয়ার্ল্ড কাপে তো জানেন ও কিরকম সেলেজিং করে আর কি। তো আর বিশেষ করে বাংলাদেশ প্লেয়ারদের সাথে কিভাবে সেলেজিং করে আর কি। তো ন্যাশনাল টিমে ওরকম ওর সাথে আমার সাথে দেখছেন বাচ্চা এরকম
মানে মেইনলি শুরু হয় হচ্ছে আপনার আন্ডার 19 থেকে আসলে ওর সাথে আমার একটা মানে বুঝতে পারছি। তোদের জন্য আমি মানে আমি একটা গেস্ট ঠিক করে রাখছিলাম যে আমি চাই যে তোদের জন্য আমি একজন গেস্ট ঠিক করে রাখছি যে তোদের খুব ক্লোজ। হ্যাঁ, তো আমি চাই যে ও আমাদের সাথে আসুক, তাহলে তোদের ব্যাপারে আরেকটু কিছু জানা যাবে। আমার কথা শুনতেছিস তোরা? হ্যাঁ শুনতে হচ্ছে ভাই। তো মিনাস, আমি বলবো যে আমাদের ওই গেস্টটাকে যদি একটু নিয়ে আসো, তাহলে ও যদি একটু রুবেল আর তাসকিনের কিছু স্টোরি বলতো আমাদেরকে। রুবেল, ভয় পাস না? না ভয় পাচ্ছি, চেহারা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবি। চেহারা দেখে ভয় পাবো এমন কি আছে? এমন তো কেউ ভয় আরে আছে রে রুবেল, অনেক কিছু আছে। আর বাবা, তুই দেখ না তাসকিন কি ভদ্র ছেলে হয়ে গেছে রুবেল। হ্যাঁ, পলিটিক্যালি কি কারেক্ট সব কথা বলছে। তো যাই হোক, আমরা যতক্ষণে গেস্ট আসে আমরা অন্য একটা আলাপ করি। রুবেল, তোর বিপিএল ফাইনাল গেস্ট এসে গেছে মনে হয়। তো যাই হোক, আমি এটা চিনস রুবেল? হ্যাঁ নাসির সে তো আপনারই কলিগ, তাই না? আচ্ছা, আমি নাসির সাথে কথা। নাসির, থ্যাংক ইউ ভাই তোর সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো নাসির, মানে তোর সাথে তো আমরা সবাই অনেক খেলছি, স্পেশালি তোর সাথে রুবেলের একটা খুব ভালো সম্পর্ক, তাসকিনের খুব ভালো সম্পর্ক। তো আর তোরা তিনজনই খুবই ফেমাস আর কি সব দিক থেকে। তো আমার একটা কথা বলতো নাসির, যে তোরা তিনজনের মধ্যে সবচেয়ে গুড বয় কে রে? ভাই তিনজনের মধ্যে আমার মনে হয় আমি সবচেয়ে ভালো ছেলে ভাই। তাসকিন, তাই এগ্রি করস তাসকিন? না ভাই, এটা ভালো ছেলে খারাপ ছেলে বলে কথা না ভাই, আমার মনে হয় সবাই আমরা ভালো। হয়তো অবশ্যই সবাই ভালো, তবে আমরা একটু দুষ্টামি বেশি করি। ডেফিনেটলি সবাই ভালো। তারপর হচ্ছে নাসির যেটা বললো আর কি, নাসির অবশ্যই ভালো ছেলে। রুবেল এখন যে কাহিনী বলবে, তারপর কিন্তু তুই বলবি না নাসির ভালো ছেলে। কাহিনী বলার কাহিনী তো প্রত্যেকটা মানুষের জীবনে কাহিনী, ছোট ছোট কাহিনী। আচ্ছা রুবেল, নাসির, আমি একটা জিনিস জানতে চাই যে তোর সাথে তো রুবেলের অনেক বছরের সম্পর্ক, বাট তুই ফার্স্ট রুবেলরে যখন দেখছিলি, তুই যদি ওই কাহিনীটা একটু আমারে বলতি যে রুবেলরে তুই প্রথম কই দেখছিস? না, রুবেলকে আমি ফার্স্ট দেখছি মিরপুর স্টেডিয়ামে। আমার মনে হয় যে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো আর কি, তার আগে আমরা মিরপুর সেন্টারে যেটা প্র্যাকটিস করতেছিলাম। তো রুবেল, আমি ব্যাটিং করতে যাবো আর কি, সেই সময় রুবেল আসছে আমার পাশে। আমি তো চিনি না ওকে, ঠিক আছে? তো আসছে, ও এখন একটু ফর্সা হয়েছে, আগে আরেকটু কালো ছিল। তো রাগ করিস না, তো এটা মন থেকে বলতেছি না, তো এমনি বলতেছি। না ঠিক আছে তোদের তো প্ল্যানিং করা আছে ঠিক আছে। তা মনে করেন যে পেপসির একটা গেঞ্জি ছিল না, পেপসি আগে একটা গেঞ্জি দিত যে, আমরা পেপসি খাইলে গেঞ্জি পাইতাম, ওরকম গেঞ্জি ট্রাউজার কেস্টেস পরে আসছে, ঠিক আছে? তো এসে আমার পাশে, এখন মানে আমি ব্যাটিং করতে যাবো, আমি প্যাট করে আসি, আমার কাছে আসার পর রুবেল বলতেছে, নাসির ভাই আমি এই জায়গায় একটু বসতে পারি? ঠিক আছে, তা আমি এখন ওকে চিনি না, জানি না ভাই, আমি সমস্যা নাই। হ্যাঁ নাসির ভাই, ঠিক আছে। ও সাধারণত আমরা বোলিং কি বলছিলাম ভাইয়া, দাঁড়াও বলতেছি, দাঁড়াও। তা ঠিক আছে, আমি কিছু, হ্যাঁ বসো ভাই, ঠিক আছে। ওই হচ্ছে রুবেলের সাথে আমার ফার্স্ট দেখা এবং ফার্স্ট কথা। তারপরে তো মনে করেন যে এখন পারলে তো রুবেল আমাকে মনে করেন যে থাক ভাই, এরকম অবস্থা। যে ছেলে আগে ভাই কইতো আমার, এখন তো তার দিক তাকানো যায় না ভাই। রুবেলের ব্যাপারে শুনলাম, যেটা নাসির তোর সাথে তো খুব বেশি কথা হয় না, বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো, নাসির তুইও খুব ভালো করে জানোস যে তোর বাংলাদেশের ক্রিকেটে এখন অনেক কিছু দেওয়ার আছে। এন্ড আই এম শিওর তুই তোর মতো কষ্ট করতেছস, আর আশা করি যে খুবই তাড়াতাড়ি তুই আবার ন্যাশনাল টিমে ফিরে আসবি।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নাসির হ্যাঁ বল 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 বল। দাঁতের কাহিনীটা সত্য না রুবেল ভাই? দাঁতের কাহিনী আমি শুনছি ভাই, আমি তাসকিন আর রুবেল সুইমিং করতেছিলাম রাতের বেলা, রাত বাজে তখন 8টা না 9টার দিকে, ঠিক আছে? ও দাঁত খুলে পড়ে যেতে ভাই, ঠিক আছে? আর দাঁতটা আমি পাইছি, আমি পায় পাশে নারকেল গাছ ছিল, নারকেল গাছের গোড়ায় লুকায় রাখছি, ঠিক আছে? ও যেনবা পারলে কান্দে ভাই, এরকম অবস্থা। মনে করেন যে পাগল হয়ে গেছে, ওর দাঁত নাই, মনে করেন যে ও কি করবে ভাই বুঝতে পারতেছে না ভাই, সিরিয়াস ভাই। মানে আমি যদি ওখানে বলি যে এখানে তুই 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবি, 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবি ভাই, এরকম অবস্থা। তাসকিন ঠিক কিনা? খেলতে চাইবে পরে খেলতে চাইবে। অসুবিধা নেই। নাসির, আমি তোর সাথে পরে কথা বলবো। তুই থ্যাংক ইউ। ভাই ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বল 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 বল। না, প্রশ্নটা আছে ভাই, আমি তো আপনার সাথে ড্রেসিং রুমে অনেক ধরনের কথাবার্তা বলি, অনেক ফাইজলাম করি, শুধু আপনার সাথে না সবার সাথেই করি আমি। তা আমার মনে হয় যে আপনিও আমার সাথে ফাইজলাম করতেন অনেক ধরনের। তা আপনি আমাকে সবসময় বলতেন যে নাসির, মনে কর যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, 1 বলে 2 রান লাগে, তুই তো ভালো ফিল্ডার, সাপোজ একটা ক্যাচ উঠছে আর তুই ক্যাচটা ফেলাই দিছিস আর আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারিয়ে গেছি, তোর কেমন লাগবে, অনুভূতিটা কেমন? ঠিক আছে, তা আমরা মজা করতে পারি। তা আমি আপনার কাছে জানতে চাই যে ভাই ঘটনাটা আমার সাথেই ঘটছে। ঘটনাটা আমার সাথেই অ্যাডিলেডের ম্যাচে যে বাটলারের ক্যাচ, তাসকিনের বল আমি এখন বলি, আমি কাহিনীটা বলি। আমি রুবেল 2015-তে বলছিলাম না তোর কাছে আমি আবার ফেরত আসবো ওই অ্যাডিলেডের ম্যাচে, আমি আবার ফেরত আসলাম। শুনেন, তো আমি সবসময় নাসিরকে বলতাম যে নাসির, চিন্তা কর যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, 1 বলে 2 রান দরকার, বল আকাশে উঠলো, তুই ফিল্ডিং এ ক্যাচ ধরতে গেলি আর ক্যাচ মিস করে দিবি, তোর কেমন লাগবে, তোর সাথে কি হবে? এটা নিয়ে আমি সবসময় নাসিরের সাথে ফাইজলামি করতাম। তো আল্লাহ মনে হয় কথাটা বেশি সিরিয়াসলি নিয়ে নিছে, আমার সাথে ঘটাই গেছে এই ঘটনাটা। তো আপনাদের হয়তো বা সবারই মনে আছে 2015-তে ইংল্যান্ডের সাথে ম্যাচে আমি ওকসের ক্যাচটা ছাড়ছিলাম, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গেছিল তাসকিনের বলে। তো যখন আমি ক্যাচটা ছাড়ার পর তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাই মাটি দুটা ফাঁক হয়ে যাক, আপনি ভিতরে ঢুকে যাই, আমার আর কেউ যেরকম দেখার দরকার নেই। আর তুই জানোস, আমি ওই মুহূর্তে একসাথে 32 কোটি গালি খেয়েছি। 32 কোটি কেন জানোস? কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ, একটা করে গালি তো দেয় না, 2টা করে দিছে সবাই, 2টা করে দিচ্ছে। হ্যাঁ, 32 কোটি গালি খেয়েছি। তারপর রুবেল মাশাআল্লাহ যে ওভারটা বল করলো, 2 উইকেট নিয়ে নিল। তো ওই খেলার হাইলাইটসটা দেখলে দেখবি যে সবাই রুবেলের পিছনে দৌড়ায়, অথবা সবাই জিতার জন্য এটা করে। তো সবাই তো রুবেলের পিছনে দৌড়েছে যে ম্যাচ জিতে গেছি, আমি রুবেলের পিছনে দৌড়েছি যে আমি বেঁচে যদিও ওই ম্যাচ হারতাম তাহলে আর আমার আর বাংলাদেশে আসা লাগতো না, বুঝছো? তো এটাই ছিল কাহিনী। এরপর আর আমি নাসির আর কাউরে বলি না যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। না এটা আপনি ড্রেসিং রুমে এসেও বলছেন ভাই, যে কান ধরলাম ভাই, আমি আর কারোর সাথে ক্যাচ নিয়ে অন্তত মজা নিব না, এটা বলছেন। ফাইজলামি করব না, আমি আজ পর্যন্ত করি না, কিন্তু আল্লাহ জানে কেন ওয়ার্ল্ড কাপ আসলেই আমার কাছ থেকে ক্যাচ ছুটে যায়। এই ওয়ার্ল্ড কাপেও রোহিত শর্মার ক্যাচ ছুটে গেছে। তো আমি জানি না, আশা করি 2023 ওয়ার্ল্ড কাপ যদি খেলতে পারি তাহলে একবারে সব পোষে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে নাসির, থ্যাংক ইউ। ভাই 1 মিনিট ভাই, না এই লাইভ যেহেতু সবাই দেখতেছে ভাই, আমি শুধু মানে এমনি বাংলাদেশ টিমের উদ্দেশ্যে আর আমাদের বাংলাদেশ মানুষের উদ্দেশ্যে শুধু 1 মিনিট সময় নিতে, মানে কথাটা হচ্ছে, আমরা সবাই জানি যে বাংলাদেশ টিমটা অনেক, মানে সবাই সাপোর্ট করে অনেক, মানে প্রাণে মন থেকে দোয়া করে সবাই অনেক। তো আমরা শুধু এতটুকুই কথা, যখন বাংলাদেশ টিম ভালো খেলে তখন তো আমরা ভালোই খেলি বা ভালোই থাকি, সবকিছুই ভালো চলে আমাদের। তো আর আমরা যখন খারাপ খেলি তখন আমরা নিজেরাও খারাপ থাকি, প্লাস হচ্ছে বাংলাদেশের মানুষজনের একটা প্রেশার থাকে। তো আমি শুধু এটাই চাবো বা এটাই দোয়া করি, যখন আমরা খারাপ খেলবো যাতে বাংলাদেশের মানুষজনের সাপোর্টটা তখন আরো বেশি থাকে ন্যাশনাল টিম। এখন আপনি খারাপ খেলতেছেন, আমি চাবো যে তখন আপনাকে ক্রিটিসাইজ না করে আপনাকে সাপোর্ট করবে, সেটা সবার ক্ষেত্রে আর কি। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ নাসির, তোর সময় দেওয়ার জন্য। আমি পরে কথা বলবো তোর সাথে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। রুবেল, 2015 কথাটা মনে পড়লে রুবেল, বিশ্বাস কর আমার মনে এখনো লোম দাঁড়ায় যায়। তুই যদি ওই 2 উইকেট না নিতে রে ভাই, আমার আর বাংলাদেশ আসা লাগতো না। কোন দিকে? যেকোনো দেশে চলে যেতাম, বাংলাদেশ আসতাম না, আমি আমার খুন করে ফেলতো। তো যাই হোক, আমি কিছু কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন করি, যেটা হলো
তোর তাসকিন তোর লাইফের তুই তোর বয়স খুব কম, বাট লাইফের তুই দুই সাইডটাই খুব তাড়াতাড়ি দেখছিস। একটা হলো খুব সাকসেস, আর একটা হলো ডাউনফল। তো তুই এমন একজন ক্রিকেটার তাসকিন যে তোর প্রথম ম্যাচে তুই সুপারস্টার হয়ে গেলি, মানে ওভারনাইট হিরো যেটা আমরা বলি, হ্যাঁ, যে প্রথম ম্যাচ মার্শাল্লাহ তোর এত ভালো গেছে, তারপরে তোর ধর ইনজুরিজ হলো, তারপরে তোর ডাউনফল হলো। তো তোর কাছে কি মনে হয় যে এই দুইটা জিনিস থেকে তুই কি, তোর শিক্ষাটা কি, যে সাকসেস হ্যান্ডেল করা কিভাবে, অথবা যখন মানুষ তোর সাথে ছিল না তখন কিভাবে তুই ফিল করছিস, এই জিনিসটা নিয়ে যদি একটু ছোট করে বলিস। না আসলে আর্লি অন ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা যখন প্রথম বছরটা খুবই ভালো, যেখানেই খেলতেছিলাম ভালো খেলতেছিলাম, খুব ভালোই লাগতো নিজের কাছে যে যেখানেই যাই সবাই মানে একদম ছাইকে ধরতেছে, ছবি তুলতেছে। হ্যাঁ, দ্বিতীয় বছর থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগেই এক বছরও খেলি নাই, অনেকগুলো এন্ডোর্সমেন্ট, ওয়ার্ল্ড কাপ থেকে একটা অনেক এন্ডোর্সমেন্ট, মানে অন্যরকম একটা। হ্যাঁ, সব মিলে বিউটিফুল মনে হচ্ছে, খেললেই ভালো খেলবো, খেললেও ভালোই খেলতেছিলাম। মাথায় তখন আসেই নাই যে কখনো আমি খারাপ খেলতে পারি বা আমার হইতে পারে, এসব মনে হইতো। তো আমি তখন আমি খুব সিরিয়াস প্রথম 2টা বছর। ক্যারিয়ার থেকে যখন আমার মধ্যে ওই জিনিসটা একটু আসলো যে ভালোই তো খেলতেছি, বলগুলো উইকেট পাই, টিমেও বেস্ট লেভেলে ফিক্স। তো আস্তে আস্তে দেখা গেল যে আমি আমার নিজের প্রতি কেয়ার করা কমাইছি, আমার একটু লাইফস্টাইল একটু ইনডিসিপ্লিন হয়েছে। সব মিলে এই জিনিসগুলো আস্তে আস্তে আমার পারফরমেন্স ডাউন, আমি ইনজুরি হয়েছি, পরে আমি টিম থেকে বাদ করছি। বাদ করার পরে প্রথম 3 বছরটা খেলছি সব জায়গায়, সব ফরম্যাটে আমি সিলেক্ট হইতাম। 3 নাম্বার বছরে যখন মোস্তাফিজ আসলো, দুইজনে মিলে ভালো খেলছিলাম। তারপর রুবেল ভাই, আমি, মোস্তাফিজ, মাশরাফি ভাই 4 জনে মিলে খেলতাম, ভালোই খেলতাম, কেউ না কেউ ব্রেক থ্রু দিত। পরে আমি যখন এই জিনিসগুলো কমাইলাম, আস্তে আস্তে আমার ইনজুরি আসলো। দেখা যাইতো যে একটা সিরিজ 2টা সিরিজ বাদ, আবার একটা সিরিজে ঢুকি, আবার আসি। তারপরে লাস্ট 2 বছরে আমি 3বার চান্স পাইছি ওয়ানডেতে, কিন্তু ওয়ানডেতে 2বার, টেস্টে 4বার, বাট আমি এখন পর্যন্ত ম্যাচ খেলতে পারিনি আনফরচুনেটলি, কারণ সিচুয়েশন ওয়াইজ। তো আমার আরো ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি, আমি এটার জন্য কষ্ট করতেছি। এই জিনিসটাতে যেটা বুঝতে পারলাম আমি, যে ফিউচারে যারাই আরো আর্লি অন স্টার হবে এবং আমার নিজের জন্য, আমি আমার ক্রিকেট ক্যারিয়ার, প্লেইং ক্যারিয়ারে ইনশাআল্লাহ হার্ডওয়ার্কের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। আমি জানি না আমার পারফরমেন্স কি হবে, আমি কালকে কেমন খেলবো, কিন্তু ইনশাআল্লাহ আমি যতদিন খেলবো আমি ভালো মতো ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক করে থাকবো। এবং যারা আপকামিং স্টার আসতেছে, ওরা যাতে এই ভুলটা কোনোদিন না করে, যে 2-3টা বছর পারফর্ম ফাটাই করার পরে সিরিয়াসনেসটা যাতে আরো বাড়ে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট ভিডিও অ্যানালাইসিস করে এবং প্লেয়ারদেরকে রিড করে থাকে, পারলে আরো নতুন ওয়েপন্স যোগ করা, ফিটনেস লেভেল আরো বাড়ানো। এটা আমার ক্যারিয়ারের জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর্লি অনেক বুঝতে পাইছি। ইনশাআল্লাহ আমি সিরিয়াস থাকবো। আচ্ছা, আমি তোদেরকে একটা কথা বলতে চাই দুজনকেই। তোরা জানো যে হয়তোবা আমার মতো ক্রিটিসাইজ বাংলাদেশে খুবই কম প্লেয়ার হয়েছে সব দিক থেকে। যখন আমি অবশ্য ভালো খেললে আমাকে অনেক মানুষ ভালোবাসছে, এটাও ঠিক। আমি খারাপ খেলে আমাকে মানুষজন ক্রিটিসাইজ করছে। সো ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ, এটা নিয়ে কোনো কমপ্লেন থাকা উচিত না। বাট এতটুকু তোদেরকে বলতে চাই যে একটা আমার মাই পিস অফ অ্যাডভাইস উইল বি, যে যখনই তুই মিডিয়ার সাথে কথা বলস অথবা ফেসবুকে যাই করস নাই করস, কোনোদিন এমন কোনো কথা বলবি না যেটা বলাতে তুই নিজে প্রেসারে পড়ে যাস। মানুষের সবচেয়ে বড় প্রেসার কিন্তু নিজের সাথে নিজে। আমি যদি এখন ধর আমাকে কেউ একজন বাদ দিয়ে দিতে চাইলো, আর আমি যদি চিন্তা করি, অথবা আমাকে মানুষজন খুব বাজে বাজে কথা বলতেছে, এই বলছে সেই বলতেছে, আমি যদি নিজে চিন্তা করি যে কালকে আমি সবারে দেখাই দিব 100 মেরে, অথবা কালকে আমি 50 করে ব্যাট তুলে এই করবো সেই করবো, অথবা 100 করে এটা করবো ওটা করবো, হ্যাঁ, তাহলে ইভেন্চুয়ালি হয় কি, আমি কিন্তু নিজের উপর নিজের প্রেশার নেওয়া শুরু করি। তখন কিন্তু মানুষের প্রেশার, মিডিয়ার প্রেশার, নিজের প্রেশার। তো তুই যতটুকু কম কথা বলবি, যতটুকু কম কাজ করবি, তুই যদি তোর কাজগুলো ভালো করে করতে থাকিস, মানুষজন বাধ্য, মিডিয়া বাধ্য তোকে নিয়ে ভালো কথা বলা, তোকে নিয়ে প্রেস করতে। তুই ভালো করলে কিন্তু আমাদের দেশে মিডিয়া বল, দর্শক বল, সবাই কিন্তু প্রেস করে। এটা কিন্তু
এটা কিন্তু এটা না যে আমি করলে খালি করবে, তুই করলে করবে না, সবার জন্য করে। দেখ রুবেল যখন ভালো বল করে রুবেলকে সবাই মাথায় তুলে নাচে, তো তুই যখন ভালো বল করছিস তোকেও সবাই মাথায় তুলে নাচছে। সো তোদের এখনো অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ ক্রিকেটে, আমি বিশ্বাস করি, আর আমি শিওর যে তোরা কিছু দিবি। তাসকিনকে আমি আরেকটা ছোট করে একটা প্রশ্ন করি। তাসকিন, আমি আমি আমার কাছে মনে আছে 2016 ওয়ার্ল্ড কাপে আমরা যখন কোয়ালিফাইং রাউন্ড খেলি, আমরা যখনই নেদারল্যান্ড, আয়ারল্যান্ড অথবা ওমান এসব টিমের কথা শুনলে তখন আমরা চিন্তা করি যে ইটস আ ভেরি ইজি টিম, আমরা এমনি জিতে যাবো। বাট প্রথম ম্যাচ আমরা নেদারল্যান্ডের সাথে মনে হয় 145 অল আউট হয়ে যায়। আমরা যদি ওই ম্যাচটা হেরে যাই তাসকিন, আমরা কিন্তু আর কোয়ালিফাই করতে পারতাম না ওয়ার্ল্ড কাপে। ঠিক ঠিক তো? ওই দিন মাশাআল্লাহ তুই এত চমৎকার ডেথ বোলিং করছিস। আমার কাছে, আমি তোর তো অনেকদিন ধরে খেলা দেখি, আমি এখনো যে লেভেলের যে তোর অ্যাকুরেসি ছিল ওই ম্যাচে, মানে তুই যদি ওই লেভেলটা যদি আবার ফিরে আনতে পারোস, আমার কাছে মনে হয় যে ইউ উইল গো আ লং ওয়ে। তোর ওই ম্যাচের কথা মনে আছে নাকি? জি অবশ্যই, আমি মাশরাফি ভাই আর আলামিন ভাই খেলছিলাম। রুবেল ভাইয়ের শোল্ডারে একটু পেইন আছিল, মোস্তাফিজেরও শোল্ডারে পেইন আছে। তো লাস্টে এমন সিচুয়েশনে ছিল 3 ওভার 30 দরকার ছিল, পরে লাস্ট ওভারে 13-14 দরকার ছিল, তাহলে আস্তাম দিয়েছিলাম। এবং ওই ম্যাচটা আমার পেইনও করছিল, যেটা খুবই দুঃখজনক ছিল। আমি ওটাতে আসবো তোর কাছে। আমি রুবেলের কাছে একটা জিনিস নিয়ে আমি আসলে বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, যে রুবেল তুই মাশাআল্লাহ অনেক চমৎকার কাজ করতেছিস। আমার তো তোর কাজকর্ম দেখে আমার তো মনে হচ্ছে যে বাগেরহাটের মানুষজন তো প্রেসারে পড়ে যাচ্ছে যে রুবেল হোসেন কি সামনে ইলেকশনে দাঁড়াবেন নাকি। বাট যাই হোক, ইলেকশনটা তো ফাইজলামি করে বললাম বাট রুবেল মাশাআল্লাহ আমি দেখতেছি, আমি আসলে অনেক কিছুই ফলো করি ফেসবুকের মাধ্যমে। তুই যেভাবে করে তোর এলাকার লোকজনকে হেল্প করতেছস, ইটস আ গ্রেট থিং। আর আমি এটাই আশা করবো যে রুবেল তুই সবসময় এভাবে করতে থাকবি, আর এভাবে করতে থাকবি আর কি। কারণ এই সময় আমাদের মানে সবচেয়ে বেশি দায়িত্ব আর কি ওদের পাশে দাঁড়ানো। না তামিম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। আর আসলে আপনিও আপনার কথাটা না বললেন না, আসলে আপনি যে কাজটা আপনি তো করে আসতেছেন, এবং আমি সেটা তো আরো ধরেন 12 বছর আগে থেকেই জানি আর কি। আমি তো আপনার সাথে 3 বছর ছিলাম। আর তামিম ইকবাল কিরকমের মানুষ সেটা আমি খুব ভালো মতোই জানি। আর মেইনলি আপনি যে কিছুদিন আগে যে একটা কাজ করেছেন, আসলে এটা নিয়ে আমার একটাই কথা হচ্ছে কি, আপনার এই জিনিসগুলো সমাজে বিত্তবান থেকে শুরু করে সব ধরনের মানুষ আছে, আসলে জিনিসগুলো অনেক মানুষ অনেক ইন্সপায়ার হবে আমার কাছে মনে হয়। তো আসলে হয়তো বা ক্রিকেটার একটা কিছু করলে খুব তাড়াতাড়ি এটা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি এইগুলো ছড়িয়ে যায়। তো আমার কাছে মনে হয় তামিম ইকবাল যে কাজগুলো করছে, তো এইটা থেকে আমাদের বাংলাদেশে অনেক বিত্তশালী যারা আছে এবং থেকে মধ্যবিত্ত যারা আছে তারা অনেক ইন্সপায়ার হবে এবং তারা এগিয়ে আসবে। আমার কাছে এইটাই মনে হয়, এবং আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এই সময় গরিব মানুষদের পাশে, অসহায় মানুষদের পাশে। আমরা সবাই মিলে দাঁড়াচ্ছি রুবেল, আমরা সবাই করতেছি, যা খালি আমি একা। এবং তাসকিনও একটা দিন বলি, তাসকিনও আপনারা জানেন তো, তাসকিন যে বাসা ভাড়া থেকে শুরু করে ও সামাজিক ভাবে অনেক মানুষের হেল্প করছে। তাসকিনও অসংখ্য ধন্যবাদ জানাই, তুমিও খুব ভালো কাজ করছো ভাইয়া। তোর বলটা দিয়ে দিলি, যেটা তোর কাছের অনেক কাছের জিনিস, এটা আসলে সবার কাছে একটা বল মনে হতে পারে, বাট একটা ক্রিকেটারের জীবনে এটা অনেক বড় জিনিস, প্রথম 5 উইকেট পাওয়া। সো ওয়েল ডান তাসকিন, তুই একটা ভালো অ্যামাউন্টও তুলছস, আমি আশা করি এটা ভালো কোনো কাজে লাগবে। আর তাসকিনকে তোর একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে মাশরাফি ভাইয়ের সাথে তোর একটা সেলিব্রেশন ছিল, যে বুকে লেগে দুজন পরে যেদিন না কি জানি হইতো, হ্যাঁ, এই সেলিব্রেশনটা কিভাবে আসলো, কোন দিক থেকে আসলো, কে করলো, কিভাবে করলি তোর? এইটা আসলে আমরা বিশ্বকাপ খেলতে যাওয়ার ফ্লাইটের আগের দিন মিরপুর স্টেডিয়ামে ড্রেস কালেক্ট করতে যাই না, তো ওই দিনও গেছিলাম, ড্রেস নিচ্ছি সবাই। তো মাশরাফি ভাই আর আমি বাইরের সাইডটাতে মাশরাফি, আমি ড্রেসটা কোটি ছিল, মাশরাফি বলছিলাম ভাইয়া এরকম একটা সেলিব্রেশন করি, আচ্ছা দেখা যাক করবো। হ্যাঁ, আমি তো অনেক আবদারি করি অনেক সব আপনাদের কাছে, তো ওরকম একটা আবদার ছিল, তো পরবর্তী আপনার দেখা যায়। এখন কবে করবো কোন ম্যাচে করবো কোনো শিফট, তো আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে
ইন্ডিয়ার সাথে আমরা ভালো স্টার্ট দিছি, পরে খুব ভালো পার্টনারশিপ হয়েছিল রাহান আর রায়নার। তো ওই মুহূর্তে রাহানে আউট ছিল, তখন আমাদের মানে প্ল্যান ছিল না, হয়ে গেছিল সেলিব্রেট। এটা একটা আইকনিক সেলিব্রেশন ছিল। তারপর তাসকিন তো আচ্ছা, তাইম ভাইয়ের কাছে একটা কোশ্চেন আমার একটা কোশ্চেনটা হচ্ছে কি, তাইম ভাই যেটা আমি যেটা বলি, ধরেন আপনার ক্যারিয়ারে আপনি তো অনেকদিন, মাশাআল্লাহ অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল সার্ভিস দিচ্ছেন দেশের মানুষের। তো আপনার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট কোনটা থাকে না? একটা মানুষ একটা টার্নিং পয়েন্ট থাকে যে এই ম্যাচটা থেকে আমি তামিম ইকবাল আমাকে মানুষজন চিনছে, তাই না? এরকম একটা সময় থাকে আর কি। তো আপনার ওরকম সময়টা কোনটা ছিল? আমি হয়তো পাইছি কিনা, আমি তো দেখতেছি, আমি তো ঢোকার পর থেকে দেখতেছি আপনার ভালো খেলতে, এটা সত্য কথা। কিন্তু থাকে না, আমার কাছে মনে হয় যে না, এই ম্যাচের পর থেকে আমাকে তামিম ইকবাল হিসেবে আমাকে সবাই জানে না। তামিম ইকবাল যে হিটরা, মানে বিগ হিটার বা এই ধরনের, যে আমি এখান থেকে ফেমাস হয়েছি, এরকম একটা সময় তো আসে প্রত্যেকটা ক্রিকেটারের। তো আপনার কাছে জানতে চাচ্ছি ওই সময়টা কোন? রুবেল, আমার জীবনে আমার এই জিনিসটা খুবই প্রথম, অলমোস্ট ফার্স্ট ম্যাচের দিকেই হয়ে গেছিল, ওই ইন্ডিয়ার সাথে যে 2007 ওয়ার্ল্ড কাপটা। মানে আমার স্টার্টিংটাই মানে এরকম ছিল। বাট ওই ম্যাচের পর দেয়ার ওয়াজ আ বিগ গ্যাপ, যেখানে আমি আসলে কিন্তু খুব একটা বেশি ভালো খেলিনি। আমি আই ওয়াজ ডুইং জাস্ট এনাফ যে আমি যেরকম টিমের মধ্যে থাকি, বাট ওরকম কোনো বড় বড় পারফরমেন্স করতেছিলাম না। আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ারের যদি টার্নিং পয়েন্ট যদি বলতে হয়, ওয়াজ জেমি সিভেন্স যখন আসলো, যখন আমি ওর কাছ থেকে কাজ করা শুরু করলাম। আমার যত লিমিটেশনস ছিল ব্যাটিং এ, আমার লিমিটেশনস গুলো আমি আমার স্ট্রোক প্লে আমি আরো বাড়াতে পারলাম, আমি আমার উইকনেসেস গুলোতে কাজ করলাম। তো তখন থেকে আমার কাছে মনে হয় যে আমার টার্নিং পয়েন্টটা হলো ওই জায়গা থেকে, যতদিন আমি জেমি সিভেন্সের আন্ডারে ছিলাম। সো এটা আমি মনে করি। আমার তাসকিনের কাছে একটা ছোট প্রশ্ন আছে, আমরা বেশিক্ষণ আর থাকবো না, আমরা খুব বেশি হলে 5 মিনিট আর করবো, তারপর আমরা শেষ করে দিব। আচ্ছা, লাস্ট আপনার কাছে আমার একটা কোশ্চেন। হ্যাঁ, আমি তাসকিনকে করে তারপর তোর কাছে আসতেছি। তাসকিন, যখন তোকে ওই চাকিং এর জন্য কল করা হলো, হ্যাঁ, তখন তোর সাথে আমরাও ছিলাম। ইট ওয়াজ মানে আমাদের জন্য খুবই শকিং ছিল। প্লাস তুই যেহেতু আমাদের আড্ডার মধ্যে একটা পার্ট, তুই, আমি, মাস্টারি ভাই, তুই, রিয়াদ ভাই, সবাই আমরা একসাথে বসি। তো আমরা ভেরি হার্টফুল আর কি, আমরা খুব কষ্ট পেয়েছি জিনিসটা নিয়ে। বাট তোর চেয়ে ভালো বলতে পারবে না যে তোর মধ্যে ওই দিন কি যাচ্ছিল, কি হচ্ছিল। মানে ইউ আর দ্য ওয়ান হু আর সাফারিং ফ্রম ইট। সো তুই যদি একটু বলতি যে মানে ওই সময় তুই কিভাবে এটার সাথে কোপ করছিস, কিভাবে এখান থেকে বাইরে আসছিস। আর যেদিন পাকিস্তানের ম্যাচের পরে ছিল ইন্ডিয়ার সাথে, তো ওই ম্যাচটার আগেই আমাকে ব্যান ঘোষণা করলো, সেটা ব্যাঙ্গালোর। তো আমি তখন হোটেলে একাই ছিলাম, তো সবাই খেলতে গেছে। তো ইন্ডিয়ার ম্যাচটা 1 রানে হারলাম। আমরা অলমোস্ট সবাই কাঁদছিলাম ওই ম্যাচটা হারার পরে। তো আমার খুব কষ্ট লাগতেছিল যে একে তো ব্যান্ড হইলাম, কি ম্যাচটা হারলাম। তো ওই ম্যাচটা খুব দোয়া করতেছিলাম, হয়নি। পরে তো দেশে একা একা এসে বললাম আমি, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাকি থাকাও। তো প্রত্যেকটা মানে প্লেনেও অনেকবার কান্না পাইতেছিল, এয়ারপোর্টে আসার পরও বাসায় এসে খুব খারাপ লাগতেছিল যে এমন কি করলাম, আমার ফাইন করবো। ঠিক আছে, পরে গেল যে তারপরে 6 মাস কোনো খেলা ছিল না ইন্টারন্যাশনাল। তো এবং এটা কন্ডিশন ছিল যে আমি যদি টেস্টে দিতে যাই ফেল করি, 6 মাস 1 বছর আমি খেলতে পারবো না। এবং আরেকবার যদি ধরা খাই তাহলে হচ্ছে 2 বছর খেলতে পারবো, ফার্স্ট টাইম ধরা গেলে লাইফ টাইম ব্যাক। পরে আমি দেশে আসার পরে সবাই যখন চলে আসলো, বিটি স্ট্রিট বলতে যাবে, যাওয়ার আগে মাহবুব আলী জাকির স্যার তাকে আমার প্রজেক্টটা হাতে দিয়ে গেল। তো আমি দিন রাত সবসময় ড্রিল করতাম। জাকির স্যার হচ্ছে একাডেমিতে যে আমি প্র্যাকটিস করতাম, এবং সে মাঝে মধ্যে রাত্রে আমাকে না বললেই আসতো যে আমি আমার ড্রিল গুলা ঠিক মতো করতেছি। তখন আমার নামাজ পরে একটাই দোয়া থাকতো, আল্লাহ আমাকে তুমি এই বিপদ থেকে। পরে আমি অস্ট্রেলিয়া পরীক্ষা দিতে চাই, যাওয়ার আগের দিন আমি মানে রোজা রাখছিলাম, টেস্ট দিয়ে মানে আল্লাহর মধ্যে পাস করছি। আমি মনে মনে আসতেছি, কেন আমি তো আসল কাহিনীগুলো জানি, কিন্তু যে এত ভদ্র স্বাস্থ্য আমি তো এটা শুনে আসতেছি কেন। আল্লাহর মধ্যে আমি পাস করছি। পাস করার পর আফগানিস্তানের সাথে
ছয় মাস পরে যে শিক্ষা হলো, বিকাল সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে টিম দিতে। আমি যদি রেজাল্ট পাওয়ার পর টিমে আমার ইন করছে, এবং মজার বিষয় ম্যাচটা আমি খেলে প্রথম 5 তাসকিনকে তো হারাই ফেলছি আমরা। তুই তাসকিনকে দেখো, রুবেল দেখতে পারো তাসকিনকে? আচ্ছা, না, যাক, ও তো চলে ওর গেছে। হয়তো বা সমস্যা হতে পারে। যে রুবেলের কি প্রশ্ন ছিল আমার? সরি আসলে কারেন্ট চলে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আমি বলবো ওটা শেষ। কারেন্ট চলে গেছে, ঠিক। তাসকিন সংক্ষেপে করো। এই তো পরে আর কি 54 রান ছিলাম লাস্টে 2 ওভারে দিয়ে 4 উইকেট পেয়ে ম্যাচ জিতছিলাম। খুব ভালো লাগছিল ওইটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুই অনেক হার্ড ওয়ার্ক করতেছিস তাসকিন। আমি জানি তুই মাশাআল্লাহ অনেক ওজনও কমাইছিস, প্রায় 6-7 কেজি ওজন কমাইছিস। খাওয়া দাওয়ার দিক থেকেও তুই খুব কেয়ারফুল। তো আমি এটাই আশা করবো এভাবে করে কন্টিনিউ করতে থাক তাসকিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আর তুই যদি ইনশাআল্লাহ ভালো খেলোস, অবশ্যই আবার ন্যাশনাল টিমে তোরা খুব তাড়াতাড়ি দেখবো। রুবেল, তোর প্রশ্ন ছিল, ওটা করে আমরা শেষ করবো। আচ্ছা, আমার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তামিম ইকবাল আমি করতেছি আর কি। তামিম ভাই, আপনাকে একটা কোশ্চেন আমি করবো, যেটা হচ্ছে ধরেন আপনাকে একটা অপশন দেওয়া হচ্ছে। অপশনটা হচ্ছে আপনাকে ধরেন পৃথিবীতে একজন ফেমাস একজন মানুষের একজন ই দেওয়া হবে, যে আপনি আপনার বাসায় থেকে এই মূর্তিটা আপনি বানাতে পারবেন, বুঝছেন? আপনি আপনার মানে ধরতে পারেন তার ক্লোন আর কি, বুঝতে পারছেন? সেই মানুষটার ক্লোন। আমি এরকম একটা অপশন দেওয়া হচ্ছে, আপনাকে 4টা অপশন দেওয়া হবে। আমি বুঝতেছি না, আবার বল প্রশ্নটা। ক্লোন বানানোর কোশ্চেনটা শুনে আগে। আপনি ঘরে কার মূর্তি রাখতে চান? আচ্ছা, হ্যাঁ, মানে আপনার বাসায় একটা মূর্তি বানাবেন, এবং সেই মূর্তিটা হচ্ছে আপনি নিজে হাত থেকে বানাতে পারেন, বুঝছেন? তো এখন 4টা অপশন থাকবে, 4জন ফেমাস মানুষ, 4টা অপশন থাকবে। 4টা অপশনের ভিতরে আপনি রাখতে পারবেন হচ্ছে আপনার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, সাকিব আল হাসান, আর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। ঠিক আছে, এই 4জন মানুষ থাকবে। আপনি কার মূর্তিটা আপনি আপনার বাসায়? আমি ক্রিস্টিয়ানো রোনালদোর মূর্তিতে রাখবো, কারণ ওই দুইটা বাংলাদেশি ক্রিকেটার একজনের কাছে রাখলে আরেকজনের খারাপ লাগবে, আরেকজনের রাখলে আরেকজনের খারাপ। রোনালদোরা করলে কারো খারাপ লাগবে না, তবে রোনালদো রাখবো। আচ্ছা, ঠিক আছে। আমার একটা শেষ প্রশ্ন, তারপর আমরা রেখে এই গেমটা। আমি সবারই বলতে চাই, এই গেমটা আমি সবসময় খেলি ড্রেসিং রুমে, আর সবাইকে বিভিন্ন ধরনের প্রশ্ন করি এই গেম দিয়ে। তো আশা করি তাসকিনকে দিয়ে শুরু করবো। এই গেমটা খুবই সিম্পল, তোমরা জানো যে তাসকিন, ধরো একটা নৌকায়, হ্যাঁ, মাশরাফি ভাই আর মুশফিক আছে, ঠিক আছে? তুই একজনের বাঁচাতে পারবি, ঠিক আছে? তুই একজনের বাঁচাতে পারবি, আর তুই যারা বাঁচাবি সে বেঁচে গেল, আর যারা বাঁচাবি না সে মরে যাবে। মানে তুই যদি মুশফিককে না বাঁচাস তাহলে মুশফিক মরে যাবে। তাহলে তুই কারে বাঁচাবি? মাশরাফি ভাইরে বাঁচাবি না মুশফিককে বাঁচাবি? ভাই করছেন এই খেলা খেলতে যায় তাড়াতাড়ি উত্তর দে তাড়াতাড়ি। মুশফিক কিন্তু দেখতেছে শোটা, বুঝে নিস। ভাই আমি না 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 না, এত ভদ্র সাজার দরকার নাই। একটা উত্তর দে তাড়াতাড়ি, সময় নেই। মাশরাফি ভাইয়ের বাঁচাবি, ঠিক আছে? মাশরাফি ভাই তো তুই মাশরাফি হবি বলছিলি একবার, আমার মনে আছে। তো ঠিক আছে, রুবেল। হ্যাঁ, আইডল, দ্যাটস ফাইন। রুবেল হোসেন, হাউ আর ইউ ব্রাদার? সেম কোয়েশ্চেন, কিন্তু মুশফিকের জায়গায় রিয়াদ মাশরাফি ভাই, তুই কারে বাঁচাবি? একজন মরে যাবে, কিন্তু দুইজনেই কিন্তু তোর খুব ক্লোজ। না, আমি আসলে কারে বাঁচাবো, আসলে 2জন মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, হ্যাঁ, বুঝতে পারছেন? তো অবশ্যই আমি 2জনকে বাঁচানোর জন্য তুই একজনের নাম বল। এত পলিটিক্যালি কারেক্ট হওয়ার দরকার নাই তো, তুই একজনের নাম বল।
না, এখন তো একজনকে তো স্যাক্রিফাইস আমার করতেই হবে, তাই না? আপনার একজন তো মরেই যাবে আর কি। এখন সেটা তো এখন আমি প্রথমে আমি চেষ্টা করব নিজের জীবনটা মানে ভাই, দিয়ে যদি এত দুজনকে এত বাঁচাতে কথা পারি তো আমি কাকে চেষ্টা বাঁচাবে? করবো। মানে তারপর মাশরাফি ভাই না হুম। রিয়াদ ভাই? আচ্ছা, না, আমি এখন কার কথা বলবো? আচ্ছা, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এখন আমি আমি তাড়াতাড়ি উত্তর দেন, তাড়াতাড়ি উত্তর দেন। না, আমি চেষ্টা করবো যে আপনার মাস্টার ভাইকে না বাঁচানো, রিয়াদ ভাইকে চেষ্টা করবো আপনার জন্য তাহলে বাঁচানোর। মানে তুই রিয়াদ ভাইরে বাঁচাবে, এটাই তো? ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, তোদের সাথে কথা হয়ে ভালো লাগলো। আর ইনশাল্লাহ তোদের সাথে দেখা হবে রুবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসকিন বল, কিছু বলবি? চ্যাম্পিয়ন্স ট্রফির দুঃখ কাহিনীটা মনে আছে? চ্যাম্পিয়ন্স ট্রফির দুঃখ কাহিনীটা মনে আছে আমার কাছে, বাট ওটা আমরা ওখানে অতটুকুই রাখি, ওটা খুব বেশি পার্সোনাল হয়ে যাবে। আচ্ছা, আপনি এখন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলে যান। করোনা ভাইরাসে জানেন আমাদের দেশ, সারা দেশ, আমাদের দেশ আতঙ্কিত। দেশবাসীর উদ্দেশ্যে আমি 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 যেহেতু আসলে বলার কিছু নাই, যেহেতু আপনি লাইভ টাইম তো প্রতিদিনই লাইভ আসছে। আমি আমি বলে দিব রুবেল, আমি তোরা তোদেরকে তোরা যখনই লিভ করবি তারপর আমি আমার মতো বলে দিব। বাট থ্যাংক ইউ ভেরি মাচ রুবেল, আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ তাসকিন। ইনশাল্লাহ তোদের সাথে দেখা হবে। তোরা যদি কষ্ট করে একটু লিভ হয়ে যাস তাহলে আমি এটা শেষ করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তাসকিন যদি লিভ হয়ে যায়, থ্যাংক ইউ ভাই। আশা করি আপনারা এনজয় করছেন আমাদের এটা এখন পর্যন্ত মানে সবচেয়ে লম্বা লাইভ সেশন ছিল। এখন যেটা বললাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ডাইরেক্টলি দেখতে পারবেন, আর কেউ যদি মিস করে থাকেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে যায় আবার এই জিনিসটা রিপিট দেখতে পারবেন। আর যে নেক্সট এপিসোডে আমি এমনি প্ল্যান করছি যে যদি আমি 3 জন এক্স ক্রিকেটারকে আনতে পারি। আমি কথা বলছি, সুজন ভাই আছে, দুর্য ভাই আছে, সুমন ভাই আছে, ওনাদের সাথে। বিকজ আমাদের ব্যাপারে তো আমরা সবসময় বলতে থাকি অথবা আমাদের কথা পেপারে আসতেই থাকে, বাট ওনাদের অনেক সময় অনেক স্টোরি যেটা আমরা জানি ছোট থেকে শুনে বড় হয়েছে, ওটা যদি আপনারা একটু জানতে পারেন আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্টারেস্টিং কনভারসেশন হবে আমাদের মধ্যে। তো আজকের জন্য থ্যাংক ইউ।